নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিমানবন্দরের আগুনের ঘটনায় প্রাথমিকভাবে ১৫০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির হিসাব দিচ্ছে ব্যবসায়ীরা, যদিও তারা বলছে চূড়ান্ত হিসাব পেতে কিছুটা সময় লাগবে। ক্ষয়ক্ষতির হিসাব এখনও চূড়ান্ত করতে পারেনি সরকারও। ক্ষতিগ্রস্ত কার্গো জোনটি চালু করতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। সাইদারমানের রিপোর্টে বিস্তারিত। বিমানবন্দরের কার্গো জোনের দৃশ্য এটি। রোববার দুপুরে পোড়া ধ্বংসস্তূপের দৃশ্য দেখে বোঝার উপায় নেই এখানে প্রতিদিন কয়েকশো টন পণ্য পরিবহন হতো, আর এই কার্গো জোনের বাণিজ্য প্রতিদিন কয়েকশো কোটি টাকার বেশি। আকাশপথে আমদানি রপ্তানি বাণিজ্যের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। দৃশ্য দেখে বুঝতে বাকি রইল না আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে সব শেষ করে দিয়ে। বিজিএমই এর একটি দল ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। তারা বিমানবন্দরে পোড়া কার্গো জোনে দেখা পান আগে থেকে পরিদর্শনে থাকা বাণিজ্য উপদেষ্টার। তাৎক্ষণিক আলোচনায় উঠে এলো জোনটি পুনরায় চালু করতে অন্তত 15 দিন লাগতে পারে, আর খরচ পড়বে 2.5 কোটি টাকা। ভয়াবহ অবস্থা দেখলাম, একেবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। ব্যবসায়ীরা বাইরে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান প্রায় $1 বিলিয়ন পণ্য পুড়ে ছাই হয়ে গেছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০০ কোটি টাকা। তবে এই হিসাব প্রাথমিক, সবচেয়ে বড় লোকসান দেশের সুনাম। শুধু আমাদের গার্মেন্টস না, অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। ব্যবসায়ীরা বলেন প্রতিদিন 200 থেকে 250 কারখানা আকাশপথে তাদের পণ্য পাঠান, আর বিশেষ সহায়তা দিতে হবে ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের। এই ইনসিডেন্টগুলোর জন্য আলটিমেট দায়বদ্ধতা সব চলেছে ব্যবসায়ীদের কাঁধে। এটার যে লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি কিন্তু সরকার এটার কোনোভাবে নেয় না। উপদেষ্টা জানালেন 72 ঘন্টার পরিবর্তে এখন থেকে পণ্য খালাস করতে হবে 36 ঘন্টায়, আর খালাস করতে হবে সাপ্তাহিক ছুটির দিনেও। ব্যবসায়ীদের উৎসাহিত করতে শুল্ক ছাড় থাকবে সাপ্তাহিক ছুটির দিনে, আর দেরিতে পণ্য ছাড় করতে হলে গুনতে হবে বাড়তি মাশুল। বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। আগুনের কারণ এখনও উদ্ঘাটন হয়নি, আর দমকল বাহিনীর গাফিলতিও খতিয়ে দেখছে সরকার। উপদেষ্টা বললেন সবকিছু পরিষ্কার হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি, এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। রোববার সকালেও ধোঁয়া বের হতে দেখা যায়, আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাইরে ছিলেন অপেক্ষায়। সরকার হিসেবে 21টি ফ্লাইট বাতিল হয়েছে আগুনের কারণে, তবে সরকার বিলম্ব মাশুল বাতিল করেছে বিমান কোম্পানিগুলোর। এদিকে করণীয় ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। আসন্ন নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি অবস্থানে নির্বাচন কমিশন এবং জাতীয় নাগরিক পার্টি। ইসি বলছে তালিকায় না থাকায় প্রতীকটি বরাদ্দ দেওয়া যাচ্ছে না। অন্যদিকে বিকল্প ভাবতে নারাজ এনসিপি। সানিয়া আহমদের রিপোর্টে বিস্তারিত। শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় প্রতীক, এছাড়া বিকল্প ভাবছে না দলটি। অন্যদিকে নির্বাচনের প্রতীক বরাদ্দের তালিকায় নেই শাপলা, তাই চাইলেও আইনি বাধায় আটকা নির্বাচন কমিশন। এ নিয়ে মুখোমুখি অবস্থানে ইসি এবং এনসিপি। চলছে উভয়ের পাল্টাপাল্টি জবাব, যেমনটি হয় রাজনীতির মাঠে ময়দানে। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শাপলা প্রতীক কেন দেয়া হবে না এখন পর্যন্ত আইনগত কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি। যদি শাপলা না দেয়া হয়, রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা অর্জন করা হবে। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নেই।
এখন আমরা বিকল্প কেন নিব? এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। একটা হুইমজিক্যাল, একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন। এদিকে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি। এদিকে শাপলা নিয়ে যত হট্টগোল, তাতে নির্বাচন কমিশনকে দিতে হতে পারে নতুন প্রতীকের বরাদ্দ। আর শাপলা প্রতীকেই জাতীয় নির্বাচনে আসবে এনসিপি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। জেইসি একটি দলকে তাদের প্রাপ্য মার্কাটি দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতেই পারে না বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম এ কথা বলেন। একই সঙ্গে এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারিও দেন। এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই, আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম। তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার, ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? অবশ্যই তাদের হয় এটা নিজের দায়, দোষ, খামখেয়ালি, যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই। আগামী 31 অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা। সরকারের সাথে আলোচনা করে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এমন অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চলছে, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। দীর্ঘ ৮ মাস প্রতীক্ষার পর গেল শুক্রবার স্বাক্ষর করা হয় বহুল প্রতীক্ষিত জুলাই সনদের। নানা বাধা বিপত্তির পরও সেই সনদে স্বাক্ষর করেনি নবগঠিত তরুণদের দল এনসিপি। এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা কথার তোপ। এই নিয়ে সকালে সচিবালয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। জানান, এনসিপি কেবল সনদ বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট আইনি ভিত্তি চেয়েছে, যার রূপরেখা ৩১ অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন সম্ভাব্য সুপারিশের মাধ্যমে প্রদান করবে। এনসিপি সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলেও জানান উপদেষ্টা। আইনি ভিত্তি বলতে ওনারা যেটা বুঝাবার চেষ্টা করছেন সেটা হচ্ছে এটা বাস্তবায়নের একটা সুস্পষ্ট আইনি দলিলেও সকলকে একমত হতে হবে। ওই যে সুস্পষ্ট আইনি দলিলটার কথা বলছি, ওইটার খসড়াটা প্রস্তুত না। আমাদেরকে তো ঐক্যমত কমিশন তাদের একটা রিপোর্ট দেবে এই কয়েকটা অপশন নিয়ে, এবং অপশনগুলো দিলে সেটা নিয়ে তখন আমরা আলোচনা করব। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছে। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। রাজনৈতিক কারণে বিভিন্ন দল অনেক কথা বললেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও দৃঢ়ভাবে নিশ্চিত করেন পরিবেশ উপদেষ্টা। তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় অতিরিক্ত ট্যারিফ আরোপ নিয়ে ফুঁসে উঠেছে ব্যবসায়ীরা। 1 সপ্তাহের মধ্যে ট্যারিফ প্রত্যাহার না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। বন্দরে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাইটবেড ওনার্স পরিবহন মালিক সমিতি। বন্দরে প্রবেশের ক্ষেত্রে যানবাহনের বর্ধিত গেট পাস ফি স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় আরোপ করা হয়েছে অতিরিক্ত ট্যারিফ। এর প্রতিবাদে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা আয়োজন করে পোর্ট ইউজার্স ফোরাম।
সবাই যোগ দিয়ে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা বলেন, অন্যায্য ট্যারিফ বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ব্যয়বহুল ও ব্যবহারের অনুপযোগী বন্দরে পরিণত করার ষড়যন্ত্র চলছে। নতুন ট্যারিফ কমানো না হলে বাড়বে ব্যবসায়ীদের ভোগান্তি। সার্ভিসের জন্য এই বন্দরটা, এটা তো একটা এমনভাবে একেবারে এই সওদাগরি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। সামান্য একটা ডিও নেওয়ার পরে শুধু পারমিশনে আমাকে খরচ করতে হচ্ছে ২,৫০০ টাকা, শুধু পারমিশন একটা জায়গা। এই দেশ এবং জনগণ আজকে এই আশান্বিততাকে এই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে এটিকে শেষ করে দেওয়ার জন্য আজকে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। ৫৭ টাকার গেট পাস যদি ২৩০ টাকা হয় ৩০০% বাড়ানো হয়েছে। আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ বলবো না, তারা ইনসিকিউর ফিল করছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, এই বিষয়ে তাদের কোনো দাবি শুনছে না প্রশাসন। এই ট্যারিফটা যারা করেছেন তারা মনে করেছেন যে মগের মূল্যকের মানুষের উপরে আমরা চাপিয়ে দিলাম, ওদের কোনো কথার কোনো দাম নাই। এটা কিন্তু হতে পারবে না। পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি হুঁশিয়ারি দেন, ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার ১ সপ্তাহের মধ্যে সরে না আসলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব, এগুলি জানিয়ে ১ সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এদিকে মাসুল বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটভ্যাট ওনার্স পরিবহন মালিক সমিতি। আমাদের দাবি এখন আমরা কোনো গেট পাসের পে করব না, উইদাউট পেতে আমরা গেট পাস দেওয়া হোক। যেহেতু বন্দর আপনার অনেক উন্নত হয়েছে, এই উদ্যোগ হবে না, এই উদ্যোগ হবে না এটা যতক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। পিসিটিতে যেরকম গেট পাস ছাড়া গাড়ি ঢুকে সেভাবে হলে আমরা গাড়ি ঢুকাবো, আর না হলে আমরা গাড়ি ঢুকাবো না। সেখান থেকেই আমাদের গাড়ি আর বন্দরে ঢুকতেছে না। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ৪ ঘন্টা কর্মবিরতি পালন শুরু করেছে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। পরিত্যক্ত ডোবানালা থেকে ময়লা আবর্জনা ও নর্দমা পরিষ্কার করে সমবায় ভিত্তিতে মাছ চাষ করে জীবিকার নতুন পথ খুঁজে পেয়েছেন রূপগঞ্জের ২০ তরুণ। শখের বশে করা মাছ চাষ থেকে বাণিজ্যিক চাষের দিকে ঝুঁকছেন তারা। তাদের দেখে অনুপ্রেরণা পাচ্ছেন হাজারো তরুণ। মাহবুব আলম প্রিয় রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরপাড়া খালপাড়ের বেশ কয়েকটি ছোট পুকুর ও নালায় জমেছিল কচুরিপানা ও ময়লা আবর্জনা। পরিত্যক্ত পড়েছিল জলাশয়গুলো। সমাজসেবী শহীদুল্লাহ গাজীর উদ্যোগে ২০ যুবক ওই জলাশয়গুলো পরিষ্কার করে গড়ে তোলেন মাছের খামার। কয়েক মাসেই পরিত্যক্ত জলাশয়টি হয়ে উঠেছে সফল জীবিকা আহরণের মাধ্যম। মাত্র ৮ লাখ টাকা বিনিয়োগে ৪ মাসেই বিভিন্ন রকম মাছ চাষে মুনাফা হয়েছে ৩ গুণ। এতে অনুপ্রেরণা পাচ্ছেন স্থানীয় তরুণরাও। এই ডোবাতে এরকম মশা উৎপন্ন হতো, আশেপাশে যে মানুষগুলো ছিল তারা থাকতে পারতো না। আমরা এই জায়গাটা সবাই মিলে পরিষ্কার করে এখন এখানে মাছ চাষ করছি। তারপর আমরা আলোচনা করে চিন্তা ভাবনা করলাম যে আমরা এখানে পরিষ্কার করে চেষ্টা করব আমরা ভাই ভাই মৎস্য খামার এটা চালু করার জন্য। উপজেলার ১০০০ যুবককে প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণ প্রকল্পে মাছ চাষিদেরও যুক্ত করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমাদের প্রজেক্ট রূপগঞ্জ 1000 থেকে অনেক যুবক ছেলে এবং মেয়েদেরকে ট্রেনিং দিয়েছি, একই সাথে তাদেরকে আমরা লোনের ব্যবস্থা করেছি। আমাদের পরিত্যক্ত যে ডোবা নালা পুকুর রয়েছে সেগুলো যদি কেউ স্বেচ্ছাশ্রম দিয়ে সেটিকে পরিষ্কার করে মৎস্য চাষ করে, আমরা অবশ্যই আমাদের উপজেলা প্রশাসনের যে লোনের ব্যবস্থা রয়েছে সেটি আমরা প্রায়োরিটি বেসিসে ঠিক করে আমরা তাদেরকে দিব। বেকারত্ব দূর করতে বাড়ির পাশের জলাশয়গুলো হতে পারে অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের চাবিকাঠি। এমন উদাহরণ গড়ে তুলেছেন কায়েতপাড়ার যুবকরা। শাশ্বতী সরকার, নাগরিক। বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অবৈধভাবে মাছ শিকারের সময় ১৪ ভারতীয় জেলে সহ এফবি শুভযাত্রা নামের একটি ভারতীয় ফিশিং বোট
আটক করেছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ আক্তার উদ্দিন বাংলাদেশের জলসীমায় টহল দেওয়ার সময় ফিশিং বোটটি আটক করে। পরে নৌবাহিনীর সদস্যরা আটক জেলেসহ নৌযানটি মোংলা থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে। দ্রুত তাদের জেল হাজতে পাঠানো হবে। প্যারিসের সুপ্রসিদ্ধ লুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটার পর জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়। বিশ্বের সর্বাধিক দর্শনার্থী সমৃদ্ধ এই জাদুঘরটি শনিবার হঠাৎ একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, কেউ হতাহত হয়নি। আমি জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। ডাকাতেরা জাদুঘরে থাকা বেশ কিছু অলংকার নিয়ে গেছে। এর অর্থমূল্যের বিস্তারিত জানা যায়নি। ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে তেলবাহী এক ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ আগুনে দগ্ধ হয় জাহাজটি। ব্রিটিশ সেনারা জানাচ্ছে, হামলার পেছনে হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। একই দিনে সানায় জাতিসংঘ ভবনেও হামলা চালিয়েছে হুথিরা, যদিও সব কর্মী নিরাপদে আছেন। এডেন উপসাগরের ইয়েমেন উপকূলের কাছে শনিবার ভোরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পুরো জাহাজে দাউ দাউ করে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, এডেন থেকে প্রায় 210 কিলোমিটার পূর্বে জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাতে আগুন লাগে। ঘটনাটি তদন্তাধীন। সমুদ্র নিরাপত্তা সংস্থা এমব্রে জানায়, ট্যাঙ্কারটি ক্যামেরুনের পতাকাবাহী ওমানের সোহার বন্দর থেকে জিবুতির উদ্দেশ্যে যাচ্ছিল। ইয়েমেনের আওয়ার উপকূল থেকে প্রায় 60 নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে জরুরি সহায়তার বার্তা পাঠায় জাহাজটি। যদিও এখনো কেউ দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এর পেছনে থাকতে পারে। তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্র জাহাজে হামলা চালিয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ট্যাঙ্কারটি হুতিদের নিয়মিত লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না। একই দিন আরেক ঘটনায় ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ ভবনে হামলা চালায় হুতিরা। জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা সদস্যরা কম্পাউন্ডে অবৈধভাবে প্রবেশ করলেও সেখানে থাকা 15 জন আন্তর্জাতিক কর্মী নিরাপদে আছেন। এর আগে আগস্টেও সানার জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে 11 জনেরও বেশি কর্মীকে আটক করেছিল হুতি বিদ্রোহীরা, যাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। 10 বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ ইতিমধ্যেই বিশ্বের ভয়াবহতম মানবিক সংকট তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সানি আহমেদ, নাগরিক। সারা বাংলাদেশে রিটেইলারদের সাথে নিয়ে স্কয়ার বাজারে আনলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট। নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডাইপার সুপারমম সুপার প্যান্টস। স্কয়ারের এই পণ্যটি শিশুকে রাখবে সম্পূর্ণ শুষ্ক ও লিকেজ প্রুফ। এদিন আরও উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ সুপারমম, যার মাধ্যমে গর্ভকালীন সময়ে এবং সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।